শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের নিশানায় এরদোয়ান, নেতানিয়াহুর মাস্টার প্ল্যান। এবং জানিয়ে দিব ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের 15 ঘাঁটি গুটাচ্ছে আমেরিকা। আরও জানিয়ে দিব আমাদের হাত বাঁধা নয়, আমেরিকা নিষেধাজ্ঞায় ইরানের হুঙ্কার। এবং থাকছে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে ভারতের হামলা। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার মতোই অবস্থা ইসরায়েলের, 3 বছরের শেষ 3 দশকের অস্ত্র। ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন এক বিস্ফোরক সমীকরণ তৈরি হয়েছে। শত্রুর তালিকায় এবার ইরান বা হিজবুল্লাহর পাশাপাশি উঠে এসেছে তুরস্কের নামও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নির্বাচনী প্রচারণায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সামনে রেখে ভোটারদের সতর্ক করা হচ্ছে। এর মধ্যেই উত্তর পশ্চিম সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। 18 আগস্টের ওই হামলায় রানওয়ে ও স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর মেলেনি। ইসরায়েলের দাবি, ঘাঁটিটিতে তুরস্কের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার আশঙ্কা থেকেই এই হামলা। তবে তুরস্ক ও সিরিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছে ওয়াশিংটনে। মার্কিন বিশেষ দূত টম বারাক হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা আখ্যা দিয়ে সতর্ক করেছেন। এমনকি ইসরায়েল তুরস্ককে সংঘাতে টেনে নেওয়ার চেষ্টা করে থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কঠোর অবস্থান নাকি নির্বাচনের আগে জনসমর্থন ফেরানোর হিসাব। হারেজ সহ ইসরায়েলি মহলের আশঙ্কা, সিরিয়াকে ঘিরে এই সংঘাতে শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক মুখোমুখি অবস্থানে গড়াতে পারে। ইরানের সঙ্গে সংঘাতের সবচেয়ে বড় ধাক্কাকে এবার যুদ্ধক্ষেত্রের বাইরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সরবরাহ ব্যবস্থায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পারস্য উপসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘাঁটি নির্ভর সামরিক কাঠামোর দুর্বলতার সামনে এসেছে। বাহরাইন, কুয়েতে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো থেকেই এতদিন বিমান অভিযান, নৌ তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও রসদ সরবরাহ পরিচালিত হতো। কিন্তু অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাককাফ্রির এক মূল্যায়ন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার দাবি, পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থায়ী প্রবেশাধিকার হারিয়ে থাকতে পারে। যদিও এটি পেন্টাগনের আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবু এমন পরিস্থিতি সত্যি হলে ওয়াশিংটনকে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপে সামরিক অবকাঠামো পুনর্বিন্যাস করতে হবে। এতে ইরানের সরাসরি হামলার ঝুঁকি কমবে, কিন্তু বাড়বে প্রতিক্রিয়ার সময় ও লজিস্টিক ব্যয়। প্রশ্ন তাই একটাই, ইরান কি মার্কিন সামরিক শক্তিকে পরাজিত না করেও মধ্যপ্রাচ্যে তার কার্যকর উপস্থিতি দুর্বল করে দিচ্ছে? যুদ্ধের ময়দান থেকে এবার অর্থনীতির রণাঙ্গনে ইরানকে নতজানু করতে নজিরবিহীন নিষেধাজ্ঞার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। আর তেহরানের হুঁশিয়ারি, চাপ বাড়লে পাল্টা আঘাতও হবে ভয়াবহ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন এই অভিযানকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের ইকোনমিক আনসল্ট হিসেবে তুলে ধরেছেন। এতে তেল, জাহাজ, প্রযুক্তি, সোনা ও ক্রিপ্টোকারেন্সি সহ একাধিক খাত এবং ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ছে। কিন্তু তেহরানও পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই সতর্ক করেছেন, যে দেশ মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দেবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করে তার স্বার্থে আঘাত হতে পারে। এমনকি পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির পথ বন্ধ করে দেওয়ার হুমকি এসেছে। এরই মধ্যে ইরানি রিয়াল ডলারের বিপরীতে রেকর্ডের নিম্নে নেমে গেছে। বাড়ছে অর্থনৈতিক চাপ। ফলে এখন প্রশ্ন, নিষেধাজ্ঞার চাপে তেহরান কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, নাকি অর্থনৈতিক যুদ্ধই খুলে দেবে আরও বড় আঞ্চলিক সংঘাতের দরজা? ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার অন্যতম আলোচিত অধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে এবার সামনে এসেছে নতুন ও বিস্ফোরক তথ্য। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, পাকিস্তানের অত্যন্ত সংবেদনশীল কিরানা হিলসকে লক্ষ্য করে কোনো পরিকল্পিত হামলা চালানো হয়নি। তার ভাষ্য অনুযায়ী অভিযানের সময় পাকিস্তানের রাডার খুঁজে ধ্বংস করার উদ্দেশ্যে পাঠানো একটি লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন জ্বালানি ও কার্যক্ষমতার সীমা শেষ হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাক্রমে কিরানা হিলসের পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে।
দীর্ঘদিন ধরে যে ঘটনাকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছিল সেই বিতর্কে এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে জেনারেল চৌহান আরও দাবি করেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর স্কারদুতেও হামলার পরিকল্পনা ছিল এবং প্রয়োজনীয় অনুমোদনও মিলেছিল। তবে শেষ মুহূর্তে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই অভিযান বাতিল করে লক্ষ্য পরিবর্তন করা হয়। পরবর্তীতে ভোলারি ঘাটিতে পরিচালিত হামলায় অভিযানের সবচেয়ে আলোচিত অধ্যায়ে পরিণত হয়। ফলে অপারেশন সিঁদুরের আড়ালে থাকা বহু গোপন সামরিক সিদ্ধান্ত ও পরিকল্পনা এখন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। গাজা যুদ্ধে ৩ বছরে কি ইসরায়েলের সামরিক মজুদ ক্ষয়ের সীমা ছুঁয়ে ফেলেছে? ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩ বছরেরও কম সময়ে ইসরায়েলি সেনাবাহিনী আগের প্রায় ৩০ বছরে ব্যবহৃত পরিমাণের সমান গোলাবারুদ খরচ করেছে। একই সময় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান স্বাভাবিক সময়ের প্রায় ৯ বছরের সমান হয়েছে এবং ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলোতে ব্যবহার হয়েছে হাজার হাজার ইঞ্জিন। যুদ্ধের এই নজিরবিহীন চাপের প্রতিফলন পড়ছে অর্থনীতিতেও। SIPRI এর হিসাবে ২০২৪ সালে ইসরায়েলের সামরিক ব্যয় এক লাফে ৬৫% বেড়ে ৪৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা জিডিপির ৮.৮%। আর ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে ১১২ বিলিয়ন শেকেলে বা প্রায় ৩৪.৬ বিলিয়ন ডলার। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, জনবল সংকট ও মারিভের হিসাবে সেনাবাহিনীতে ১,১৩৮ জন নিহত এবং ১১,৭৩০ জন শারীরিক বা মানসিকভাবে আহত হয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ইসরায়েল কি এখন এমন এক সামরিক ক্ষয়ের মুখে যেখান থেকে বেরিয়ে আসাই হবে নেতানিয়াহু সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ?